আজকে 7ই জানুয়ারি রবিবার। আমরা গতকাল ঋষিকেশ এসে পৌঁছেছিলাম। আজকে আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে যাব। এই মুহূর্তে বাজে সকাল 8:15, 8:15 মতো, আর টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। চারিদিকটা আমি একবার দেখাই। একটু আগে পর্যন্ত তো পরিষ্কার ছিল, চারিদিক একদম পরিষ্কার ছিল। জাস্ট মিনিট খানেক আগে সমস্ত চারিদিক একবারে কুয়াশায় ঢেকে গেল। আমি চারিদিকটা একবার দেখাচ্ছি, দেখালে বোঝা যাবে ব্যাপারটা। আর কুয়াশায় ঢাকার সাথে সাথে হঠাৎ করে যেন ঠান্ডাটা বেড়ে গেল আরো। সকালবেলায় এই ঋষিকেশে মর্নিং ওয়াকটা কিন্তু দারুণ। মানে বিশেষ লোকজন নেই, গাড়ি ঘোড়াও বিশেষ চলে না, মানে আরামসে হাঁটা যায়। আমিও কিছুক্ষণ মর্নিং ওয়াক করে এলাম। মর্নিং ওয়াক করে এবার আমি জল খাবারটা নিয়ে ফিরবো। পরপান্ট নিকেতন একবার গিয়ে দেখি ওখানে ব্রেকফাস্ট পাওয়া যায় কিনা, নাহলে আশপাশ থেকে কোথাও খাবার নিয়ে আমি হোটেলে ফিরব। আজকে আমার 11:30টায় চেক আউট করে আমরা একটা গাড়ি নিয়ে হরিদ্বার ফিরব। গতকাল রাত্রি 11টা নাগাদ হঠাৎ দেখি বাইরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এরকম তেহেরি পাওয়ার ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, তো হঠাৎ করে জলস্তর বেড়ে যেতে পারে। তো যারা আগামীকাল র্যাফটিংয়ে যাবেন বা স্নান করবেন তাদের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তো আমি তো সকালবেলা উঠে ভাবলাম যে তাহলে তো নিশ্চয়ই জল বোধহয় বেড়ে গেছে, সকালবেলাতে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার তখন। তো যাই হোক, কালকে তো আমি ঠিক করেছিলাম যে এপারটায় আসবো। এপারটা এরকম একটু চড় মতো আছে, বালি চারিদিকে, খুব ভালো জায়গাটা, বেশ ভালো লাগছিল ওপার থেকে দেখে। তাই আমি বললাম সকালে তো তাহলে আর যেতে পারবো না বোধহয়, যদি জলস্তর সত্যি বেড়ে যায় তাহলে তো এই দিকটা পুরো জলে ঢাকা পড়ে যাবে। তো যাই হোক, সকালবেলা আজকে এসে দেখছি না, জলে ঢাকা পড়েনি। তো আমি এই জায়গাটা একটু বেড়াতে এসেছি, দেখাই আপনাদের। আমি চটিওয়ালাতে ঢুকেছিলাম জলখাবার নেওয়ার জন্য, কিন্তু খাবারগুলো দেখে আমার ঠিক পছন্দ হলো না। তো আমি আর একবার পরমাট নিকেতনে এসেছি, এদের ক্যান্টিনে দেখি কিছু পাওয়া যায় কিনা, তাহলে এখান থেকে আমি প্যাক করিয়ে নেব। যদি অবশ্য প্যাক করে দেওয়ার মতো ব্যবস্থা থাকে, দেখা যাক। আমি অর্ডার দিলাম ছোলে ভটুরে আর আলু পরাঠা আর একটা এক্সট্রা ছোলে। তো পুরোটাই আমি প্যাকিং করিয়ে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো, করে 11:30 নাগাদ আমাদের চেক आउट হবে। आपका एक्स्ट्रा छोला भी इसी में डाल दिया? हाँ हाँ।
एक्स्ट्रा छोला किधर डाल दिया आपने? अंदर ही डाल दिया? ओके ठीक है। এই হচ্ছে এদের কিচেন, এখানে সমস্ত কিছু প্যাক করে দেওয়া হয় পাশে। আর এই হচ্ছে পুরো ক্যান্টিনটা। এই হোটেল কিন্তু খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ খুব ভালো, সামনের লোকেশন দারুণ। এই হচ্ছে সামনেই হচ্ছে রামঝুলা, একবারে সামনে ব্যালকানিতে বসে রামঝুলা দেখা যায়, সামনে গঙ্গা। এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, চলো বাই। হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে এসে গাড়ি থেকে রওনা হয়ে আমরা হরিদ্বারের দিকে যাচ্ছি। আমরা ফাইনালি সন্ধ্যেবেলা হরিদ্বারে পৌঁছে যাব। আচ্ছা, আমি 84 কুটিয়া বা বিটলস আশ্রমে এসে পৌঁছেছি। অনেক দিনের আমার দেখার ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছা পূরণ হচ্ছে। আমি জাস্ট পৌঁছেছি, বাইরেটা আমি দেখাই। 1961 সালে মহর্ষি মহেশ যোগী মণিকূট পাহাড়ের ওপরে অবস্থিত প্রায় 14 একর জমি উত্তরপ্রদেশ সরকারের বন দপ্তরের কাছ থেকে লিজে অধিগ্রহণ করেন এবং 1963 সালে তৈরি করেন এই ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার, যা স্থানীয়ভাবে পরিচিত হয়েছিল 84 কুটিয়া বলে। মেনটেনেন্স প্রায় কিছুই হয় না, সবই ভাঙাচোরা। লোকে আসছে দেখছে, কিন্তু মেনটেনেন্স কিন্তু কিছুই নেই। টিকিটও আছে, টিকিটের দামও নেওয়া হচ্ছে, প্রতি জন প্রতি 200 টাকা করে নেওয়া হচ্ছে, আর স্টুডেন্টদের জন্য 100 টাকা করে। কিন্তু মেনটেনেন্স প্রায় কিছুই নেই। আমি দেখালাম, সবই প্রায় ভেঙে চুরে গেছে। আর এই যে ছোট ছোট কুটিরগুলো, এই কুটির থেকে নাম হচ্ছে 84 কুটিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে 84টা কেন? 85টাও নয়, 83টাও নয়, 84 কুটিয়া। 84টা এই কারণে যে আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী বেদ পুরাণ মতে সমগ্র পৃথিবীতে 84 লাখ প্রজাতি আছে, এই কারণে হয়েছে কিন্তু 84 কুটিয়া। 16 ফেব্রুয়ারি 1968 সালে ব্রিটিশদের
10 থেকে 12 জনের একটা টিম দিল্লি এসেছিলেন এবং এই 240 কিলোমিটার রাস্তা ট্যাক্সিতে ট্রাভেল করে এইখানে এসে পৌঁছেছিলেন। মহর্ষি মহেশ যোগীর তত্ত্বাবধানে এই মেডিটেশন সেন্টারে ওরা অংশগ্রহণ করেছিলেন নেশা মুক্তির জন্যে। 12 এপ্রিল 1968 সাল অবধি এখানে ছিলেন, তারপর ওনারা এখানে ফিরে গিয়েছিলেন। এই সময়টা বলা হয় বিটলসদের সব থেকে সৃজনশীল সময় ছিল, যেটাকে এরা হোয়াইট অ্যালবাম নামে একটা অ্যালবামে এরা প্রকাশ করেছিল। এই যে সমস্ত ছোট ছোট কুটিরগুলো আমি দেখালাম, এখানে কিন্তু এখানকার যে মেডিটেশন সেন্টারের মেডিটেট করার জন্য সমস্ত স্টুডেন্টরা থাকতেন। সেই স্টুডেন্টরা শুধু থাকতেন নয়, এখানে কিন্তু বসবাসও করতেন। সেই তুলনায় বিটলসদের ব্যবস্থা কিন্তু অত্যন্ত আধুনিক ছিল, তাদেরকে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করানো হয়েছিল। আর সেই কারণে ওদের একজন মেম্বার এই সমস্ত কিছু দেখার পরে মন্তব্য করেছিলেন যে এখানে স্টুডেন্টরা যেভাবে থাকে সে তুলনায় আমরা কিন্তু প্যালেসে আছি।
এরপর ওরা ফিরে যাওয়ার পরে 1990 সালে এই পুরো জায়গাটাকে কিন্তু অ্যাবান্ডন করে দেওয়া হয়। আর 2003 সালে এই জায়গাটাকে রাজাজি ন্যাশনাল পার্কের আন্ডারে নেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে অধিগ্রহণ করে। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজ, মূলত আমার মেয়ের জন্যই হলো। ওরই ইচ্ছা ছিল ঋষিকেশ আসার, ছুটি পড়েছিল অল্প দিনের, তো আমরা ভাবছিলাম কোথায় যাই। তো আমার মেয়েই বললো, বাবা ঋষিকেশ যাব, বিটলস আশ্রম দেখার খুব ইচ্ছে। বললাম চল, আমারও তো ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো, খুব ভালো লাগছে। আপনারা কিন্তু আসবেন, লোকজন কিন্তু আসছে। অব্যবস্থা চারিদিকে, কোনো মেনটেন্যান্স নেই, কিচ্ছু নেই, কিন্তু তবু ভালো লাগছে। একটা জিনিস বলি, আমরা তো গাড়ি নিয়ে এখানে এলাম, আপনারা যারা ট্রেক করে আসতে চান তারা কিন্তু জানকী সেতু পেরিয়ে কিন্তু এখানে ট্রেক করে আসতে পারেন। খুব বেশি দূর নয়, কিন্তু রাস্তা আছে হাঁটার, হেঁটে এখানে আসানো যায় এবং ঘুরে পুরোটাই পায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়া যায়। আলাদা করে কিন্তু গাড়ি নিয়ে আসার কিন্তু কোনো প্রয়োজন নেই। এন্ট্রি ফিটা বলে দিই, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য যারা প্রাপ্তবয়স্ক তাদের হচ্ছে 200 টাকা, স্টুডেন্ট পাস থাকলে 100 টাকা, বিদেশিদের জন্য 1200 টাকা। আমরা কিন্তু হরিদ্বারের দিকে রওনা দিলাম। বিটলস আশ্রম দেখে ভালো লাগলো, মানে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজকে। খারাপ লাগে একটা জিনিস, যে কোনো মেনটেন্যান্স নেই, কিন্তু রাস্তাটাকেও সমতল করা হয় না, গাড়ি যাওয়ারও অসুবিধা। অথচ টিকিট কিন্তু 200 টাকা, বিদেশিদের জন্য 1200 টাকা। একটু তো মেনটেন্যান্স করা যেতেই পারে। যেটুকু আছে সেটুকুও প্রায় ভেঙে ভেঙে পড়ছে। তো যাই হোক, যেটুকু দেখলাম ভালো লাগলো। কিন্তু এইবার হরিদ্বার। আচ্ছা, শেষ আমি হরিদ্বারে এসেছি কিন্তু সেই শ্রাবণ মাসে দিদিকে নিয়ে। তখন কিন্তু ভাবিনি আবার আরেকবার সুযোগ আসবে। আর হরিদ্বার কিন্তু আমার কাছে বারবার, মানে যতবারই আসি না কেন, হরিদ্বার কিন্তু আমার কাছে পুরনো হয় না। তো আবার আরেকবার সুযোগ চলে এলো। হরিদ্বারে কিন্তু এবার 2 দিন কাটাবো আমরা, আজকের রাত কালকের রাত, পরশু দিন ফেরা বন্দে ভারতে। আচ্ছা, আমরা কিন্তু এই মুহূর্তে রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে চলেছি। এই রাস্তাটা পুরোপুরি প্রায় রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। আচ্ছা, এখানে বেরোনোর সময় আমাদেরকে 100 টাকা টোল ট্যাক্স দিতে হতো। पर्ची नहीं देते हैं क्या? अच्छा, बना रहे। আমাদের এন্ট্রি করার সময় কিন্তু নেয়নি। এই আমরা যখন বেরিয়ে যাচ্ছি এই রাজাজি ন্যাশনাল পার্ক থেকে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই সময় কিন্তু টোল ট্যাক্সটা দিতে হবে।
এই হচ্ছে বীরভদ্র ব্যারেজ আর এই হচ্ছে তার ক্যানাল। আমরা কিন্তু হরিদ্বার এসে পৌঁছে গেছি। হরকিপড়ি ঘাটের খুব কাছে, এইদিকে পেছন দিকে গেলেই কিন্তু হরকিপড়ি ঘাট। তো আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এতক্ষণ ট্রাভেল করে এলাম, বিকেলে চাটা খুব জরুরি। তো চায়ের জন্য অর্ডার দিয়েছি, চাটা খেয়ে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। হোটেল তীর্থে আমি রুম নিলাম। এমনিতে এর আগের বার এসে আমি যখন শ্রাবণ মাসে এসেছিলাম সেই সময়তেও কিন্তু আমি এই হোটেলে উঠেছিলাম। তো সেই সময় রেটটা কিন্তু একটু বেশি ছিল, এবার একটু ডিসকাউন্ট পেয়েছি। ডিসকাউন্ট দিয়ে রুমের রেট দাঁড়িয়েছে 3400 টাকা, 3400 সামথিং, ট্যাক্স নিয়ে 3400 সামথিং পড়ছে। রুমটা আমি দেখাই। এই হচ্ছে রুম, একটা বড় আয়না আছে। এমনিতে এটা এসি রুম, কিন্তু এখন যেহেতু শীতকাল এসির তো কোনো ব্যাপার নেই, সেই জন্য হিটার দিয়েছে, হিটার দিয়ে দিয়েছে, হিটার চালানো যেতে পারে। টেলিফোন আছে, খাবার এরা দেয়, এদের নিজস্ব কিচেন নেই, কিন্তু খাবারে অর্ডার দিলে খাবার কিন্তু এরা এনে দেয়। আর এই হচ্ছে টয়লেট, প্রত্যেকটা রুমেই এরকম একটা করে বড় টয়লেট আছে, টাওয়েল দিয়ে দেয়, আর তার সাথে গরম জল ঠান্ডা জল দুটো জলেরই ব্যবস্থা আছে। আর মোটামুটি এর আগের বার আমি এসে দেখেছিলাম, এদের সার্ভিসটা কিন্তু খুব ভালো। এই হচ্ছে ব্যালকনি, আর এখানে দুটো করে চেয়ার পাতা আছে, ইচ্ছা হলে এখানে বসে পুরো গঙ্গার ভিউটা দেখা যায়, সময় কাটানো যায় এখানে। খুব ভালো লাগে এখান থেকে গঙ্গার দৃশ্য দেখতে, মানে কোথাও না গিয়েও কিন্তু এখানে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়, এইরকম একটা জায়গা, যার জন্য এই হোটেলটা কিন্তু আমার খুব পছন্দের হোটেল। গঙ্গা আরতির আকর্ষণ আর সেভাবে এবার আর নেই, যার জন্য আমরা বেরোবো ঠিকই, কিন্তু গঙ্গা আরতি সেভাবে আমি ভিডিওগ্রাফি করছি না, কারণ এর আগের বার আমি গঙ্গা আরতি দেখিয়ে দিয়েছি। তো এবার একটু বেরোবো, বেরিয়ে ঘুরে আসবো গিয়ে। আচ্ছা, হোটেলের এদের নিজস্ব কিন্তু ওয়েবসাইট আছে। আমি এর আগের ব্লগ, যেটায় আমি শ্রাবণ মাসে হরিদ্বারে দুদিনের ট্রিপে এসেছিলাম দিদিকে নিয়ে, তখন কিন্তু এই হোটেলের ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে যদি বুকিং করতে চান ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারেন, ওয়েবসাইটে গিয়েও বুকিং করা যায়। ওখানে ওই সময় যখন বুকিং করবেন সেই সময় রেট কি যাচ্ছে না যাচ্ছে এরা বলে দেয়। এদের এখানে ডবল বেড আর 4 বেডেড রুম অ্যাভেলেবল থাকে। আচ্ছা, এইখানে কিন্তু হিটারটা চালিয়ে দেওয়া হয়, হিটারটা দিয়ে গেছে, হিটারটা রাত্রে বলছে নাকি চালাতে হবে, খুব ঠান্ডা হরিদ্বারে। তো যাই হোক, এইবার আমরা বেরোবো, একটু ঘুরে আসি। আরতি কিন্তু শুরু হয়ে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে। তো যাই, ঘাটের দিকে যাই, দেখি কিরকম লাগে। ম্যাডাম চলে। হরিদ্বার আমি যতবারই আসি না কেন, হরিদ্বার কিন্তু আমার কাছে পুরনো হয় না, ঠিক পুরী, দীঘা, দার্জিলিংয়ের মতো সব সময়তেই কিন্তু ভালো লাগে। সে কি গ্রীষ্মকাল, কি শরৎকাল, কি শীতকাল। আমি এমনিতে কিন্তু শীতকালে এর আগে আসিনি, এইবারই প্রথম। দিওয়ালির পরপর আমি আসি, দিওয়ালির সময় কিন্তু ঠান্ডা পড়ে যায়, কিন্তু এরকম ঘোর ঠান্ডায় কিন্তু আমি আসিনি।
আমার ধারণা ছিল শীতকালে বোধহয় একটু ভিড়টা কম হয়। আমার ধারণা যে একেবারেই ভুল, সেটা কিন্তু আমি দেখালাম। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময় আসুন না কেন ভিড় কিন্তু একই রকম।